আচ্ছা, তাহলে আজকে আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কি, যে আমি এখানে দেখো একটা সংজ্ঞা লিখে রাখছি, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট দূরত্ব পরপর অথবা নির্দিষ্ট সময় পরপর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যদি এরকম হয়, তাহলে সেই ধরনের গতিকে বলি আমরা পর্যায়বৃত্ত গতি। ধরো এইখানে একটা পিলার আছে, তো একটা নির্দিষ্ট দূরত্ব পর আবার ওইরকম দেখতে আর একটা পিলার আছে, এবং আরেকটা নির্দিষ্ট দূরত্ব পর আবার আরেকটা পিলার আছে। তাহলে দেখো একই ঘটনা আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর পাচ্ছি, তাহলে এটা একটা পর্যায়বৃত্ত ইসের উদাহরণ হবে। বা আমরা যদি একটা ঘড়ির কথা চিন্তা করি, যে এটা একটা ঘড়ি, যে সে এই ঘড়ির এইখানে থাকবে কি 12টা থাকবে, এইখানে থাকবে 6টা, এটা 3টা, এটা 9টা। তো ধরো মিনিটের কাঁটা ঘুরতে আবার সেম একই জায়গায় যাবে, আবার এরকম ঘুরতে আবার একই জায়গায় যাবে। তাহলে দেখো একই ঘটনার বা একই নির্দিষ্ট সময় পরপর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতেছি। তো যদি আমরা পর্যায়বৃত্ত গতি বুঝে থাকি, তাহলে পর্যায়বৃত্ত গতির পর আসে আমাদের সরল সন্ধিত স্পন্দন গতি। যে সরল সন্ধিত স্পন্দন গতি, তাহলে এটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, বা সংক্ষেপের নাম হচ্ছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। তো আমি এরপর থেকে যত কথাই বলবো তখন আমি এসএইচএম নামে উচ্চারণ করব। বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি একটা স্প্রিংকে একটা নির্দিষ্ট বলে সামনের দিকে টান দিলে, তাহলে স্প্রিংটা কী হবে, সাম্য অবস্থা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরে যাবে। এখন তুমি যদি এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দাও, তাহলে কী হবে, ওই স্প্রিংটা আবার সাম্য অবস্থায় যাবে, সাম্য অবস্থায় গিয়ে আবার একটু সংকুচিত হবে, আবার ব্যাকে যাবে সাম্য অবস্থা, আবার এরকম করে সংকুচিত হবে। তার মানে কি, ও আসলে পাশাপাশি এরকম এদিক ওদিক করতে থাকবে। তাহলে দেখো যে একটা নির্দিষ্ট সময় পরপর সে একবার এদিকে যাচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় পরপর ঠিক তার উল্টা দিকে যাচ্ছে। তাহলে আমি বলছি যে নির্দিষ্ট সময় পরপর হলে বা নির্দিষ্ট দূরত্ব পরপর হলে সেটা পর্যায়বৃত্ত গতি হয়, তাহলে অবশ্যই এটা একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এটাকে কেন আমি সরল সন্ধিত স্পন্দন গতি বলতেছি, কারণ দেখো এই যে পর্যায়বৃত্ত গতিটা, এটা কিন্তু সরল রৈখিক। দেখো একটা নির্দিষ্ট সময় পরপর এদিকে যাচ্ছে, আবার আর একটা নির্দিষ্ট সময় পরপর ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে, এবং এই রেখা একটা সরল রেখা, এই জন্য এটাকে আমরা বলি সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে আমি যদি বলি যে একটা সরল সন্ধিত স্পন্দন গতির উদাহরণ কোনটা, সেটা হচ্ছে কি, যে স্প্রিংয়ের গতি যে উপর নিচে দোল খেতে থাকে, আবার একটা সরল দোলকের গতি, তা আমরা মূলত এই দুইটা উদাহরণই ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে থাকি। তো এখন আসি সরল দোলকের গতিটা কীরকম হয়। যে ধরো এটা একটা সরল দোলকের দড়ি এবং এটা হচ্ছে একটা বব। তাহলে তুমি যদি এই বরাবর সরল দোলকটাকে টান দিলে কি হবে, ও এখানে চলে আসবে, এইখানে আসার পর ওকে ছেড়ে দিলে এই যে সরল দোলকটা একবার এইখানে যাবে, আবার এরকম উপরে যাবে, আবার এরকম করতে সে দুলতে থাকবে। তো এখন তুমি আমাকে বলতে পারো যে এই গতিটা তো সরল রৈখিক হলো না, কতকটা এরকম হয়ে গেলো, যে একবার এদিকে যাচ্ছে, একবার আবার এদিকে যাচ্ছে। তাহলে এটাকে কি আমরা সরল সন্ধিত স্পন্দন গতি বলতে পারি না? আমরা যেহেতু সরল রৈখিক না, তাহলে বলতে পারি না। কিন্তু যদি আমি একটা রেস্ট্রিকশান এখানে বেঁধে দেই, যে এই যে সরল দোলককে আমি টান দিচ্ছি, এই কোণটা যদি, এই যে এদের যে মধ্যবর্তী কোণ, এটা যদি 4 ডিগ্রির কম হয়, কত ডিগ্রির কম, 4 ডিগ্রির কম হলে তখন সেটা সিম্পল হারমোনিক মোশন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে এই সরল দোলকের এই মধ্যবর্তী কোণ কত ডিগ্রির কম হলে, 4 ডিগ্রির কম হলেই কেবলমাত্র সে একটা সরল সন্ধিত স্পন্দন গতি হবে। তখন দেখো অসিলেশনটা কেমন হয়, এইখানে ছিল, এইখানে গেছে, আবার এইখানে আসছে, আবার এইখানে যায়, আবার এইখানে গেছে। তো তখন দেখতে কিন্তু এটা একটা সরল রেখা মনে হচ্ছে, এই জন্য সরল দোলকের গতিও একটা সরল সন্ধিত স্পন্দন গতি হবে। এখন আমরা যেহেতু সরল সন্ধিত স্পন্দন গতি সম্পর্কে আইডিয়া পাইছি, এখন আমাদের কয়েকটা বিষয় এখান থেকে মাথায় নিতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি একটা সরল দোলকই চিন্তা করি, সরল দোলক বলি আর স্প্রিং বলি, সবগুলোর ক্ষেত্রে একই প্রপার্টিস সে মেনটেন করে চলবে। যে এইটা একটা সরল দোলক,
এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, যাকে আমরা এল বলি। আর এটা হচ্ছে সরল দোলকের বব। এখন আমি যদি এই বরাবর এফ বল প্রয়োগ করি তাহলে এই সরল দোলকের কিছুটা সরণ হবে, এবং এই সরণটা কোনো সময় কি হতে পারবে না, 4 ডিগ্রি এর বেশি হতে পারবে না। এটা মাইন্ডেড, সবসময় কত ডিগ্রি হতে হবে, 4 ডিগ্রি এর কম। 4 ডিগ্রি এর কম কেন হতে হবে, না হলে এটা সরল রৈখিক আর থাকবে না। তাহলে এইভাবে যদি টেনে আমি এই পয়েন্টে আনি, ছেড়ে দেই, তাহলে কী হবে, ও আবার এইখানে যাবে, আবার এখান থেকে এইখানে আসবে, আবার সিমিলার ওয়েতে কী হবে, আবার এইখানে যাবে। তাহলে যেখানে প্রথমে ছিল সেটাকে আমরা বলি হচ্ছে সাম্য অবস্থান। তাহলে এই যে সাম্য অবস্থান থেকে তার এতটুকু সরণ হলো, সেটাকে আমি বলতেছি এক্স। তাহলে দেখো আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে সাম্য অবস্থান আর একটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, মানে সর্বোচ্চ বিস্তার অবস্থান। তাহলে এই পয়েন্টের নাম কি দিলাম, সর্বোচ্চ বিস্তার। তাহলে আমাদের এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, এই দুইটা পয়েন্ট আমার খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা সরল দোলক দিয়ে বোঝার চেষ্টা করি। তো সরল দোলককে তুমি এই বরাবর টানতেছো, তা দেখো সরল দোলকের ক্ষেত্রে ও চাই কি, আবার ব্যাকে আসতে, তার মানে বলটা বিপরীত দিকে কাজ করে, আর সরণটা কোন দিকে, সরণ তার উল্টা দিকে। তাহলে এখান থেকে লিখতে যাই যে প্রপোর্শনাল টু -x। তাহলে এফ যদি আমি প্রপোর্শনালটা উঠাই দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেটা হচ্ছে -kx। তাহলে এই kxটাকে বলা হয় বল ধ্রুবক। এই kx এর নাম কি, বল ধ্রুবক। তাহলে আমি যদি এটা স্প্রিংয়ের জন্য ব্যবহার করতাম, তাহলে এটার নাম কি দিতাম আমি, স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছি? তো এখন এইখান থেকে আমি অনেকগুলা ইকুয়েশন দাঁড় করাবো, সেই ইকুয়েশন থেকে আমি অনেক জিনিসগুলো জানতে পারবো। তাহলে এফ প্লাস kx ইকুয়াল টু লেখা যায় 0, এবং এফ সমান লেখা যায় ma প্লাস k ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এখন দেখো আমরা জানি কি যে বেগ পাই কিভাবে, সময়ের সাপেক্ষে সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাই, এবং ত্বরণ পাই কিভাবে, এই বেগকে যদি আমি সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তাহলে বেগের মানটা বসাই দাও। তাহলে ddt অফ এক্স, তার মানে আমি যদি সময়ের সাপেক্ষে সরণকে 2 বার অন্তরীকরণ করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি, ত্বরণ। তাহলে এ সমান লেখা যায় d2x ডিভাইডেড বাই dt স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি m ইন্টু d2x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস k ইন্টু এক্স ইকুয়ালস টু 0। তাহলে m দ্বারা যদি উভয় রাশিকে আমি ভাগ করে দিই, তাহলে এখান থেকে p কি পাবো, d2x প্লাস dt স্কয়ার প্লাস k বাই m ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এই যে k বাই m, এটার একটা স্পেশাল নাম আছে, এটা আমরা শিখব। আমরা জানি কি যে কৌণিক কম্পাঙ্ক, সেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক কম্পাঙ্ক। এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হচ্ছে √k বাই m। তাহলে এখান থেকে k বাই m কে কি লেখা যায়, ওমেগা স্কয়ার সমান লিখতে পারি আমরা k বাই m। তাহলে আলটিমেটলি আমার সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কণার যে সরণ, সেই সরণটা আসে এরকম যে d2x প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0, যেখানে ওমেগা হচ্ছে আমাদের কি, কৌণিক কম্পাঙ্ক, এবং x হচ্ছে কি আমার, x হচ্ছে আমার সাম্য অবস্থা থেকে সরণ। তাহলে x এর পরিচয় কি, সাম্য অবস্থা থেকে সরণ, সাম্য অবস্থান থেকে বস্তুর সরণ, ক্লিয়ার এতটুকু? তাহলে যে আমি যে ইকুয়েশনটা এখন পাইলাম, এটা একটা সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কণার সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমি যদি x এর মান বের করতে চাই, তাহলে x এর মানটা আসলে এরকম দেখতে হবে, x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, যেখানে ওমেগা হচ্ছে আমাদের কি, কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে আমাদের কি সময়, এবং ডেল হচ্ছে আমাদের আদি দশা। এখন এ হচ্ছে আমাদের সর্বোচ্চ পরিমাণ বিস্তার, বা যেটাকে আমরা বলি কি সর্বোচ্চ বিস্তার বা সরণ।
তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম যে এইটা যদি সমাধান করি তাহলে এক্স এর একটা ইকুয়েশন আমি এরকম পাবো। এটা আপাতত এখন না শিখে ভার্সিটিতে যখন বড় ক্লাস হবে তখন জানতে পারবো যে কীভাবে আসে। তো এখন এই যে সরণের ইকুয়েশন পাইলাম, এখান থেকে আমি বেগের ইকুয়েশন পাবো, এখান থেকে আমি ত্বরণের ইকুয়েশন পাবো। তা ওই জিনিসগুলো বোঝার জন্য আমরা আসলে যেটা করবো, এখন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। ধরো এইটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, যেই সরি এইভাবে না, আমি এইভাবে আঁকি যে এটা একটা স্প্রিং। এই স্প্রিংয়ের উপর যদি তুমি একটা বব ঝুলাও বা ভর ঝুলাও, তাহলে এটাকে আমি বললাম বব, যার ভর হচ্ছে এম। তাহলে তুমি যদি এই স্প্রিংয়ের উপর একটা বব ঝুলাও, তাহলে স্প্রিংটার কি হবে, একটু সরণ হবে, একটু সরণ হয়ে সে এখানে সাম্য অবস্থা তৈরি করলো। একটু সরণ হয়ে কি তৈরি করলো, এখানে সাম্য অবস্থা